হ্যালো এভরিওয়ান, টার্গেট জিএনএম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা হয়তো ব্রেকিং নিউজটা অলরেডি পেয়ে গেছো। কি ব্রেকিং নিউজ? যে তোমাদের পরীক্ষা পিছিয়ে গেছে, তোমাদের পরীক্ষা পোস্টপোন হয়ে গেছে। 14ই জুলাই থেকে 4ই আগস্ট ট্রান্সফার হয়ে গেছে। এবার তোমরা সবাই হয়তো কেউ কেউ খুব খুশিও হবা, কেউ কেউ খুব মানে একটা মেন্টালি প্রিপারেশন থাকে, যেটা ব্রেক হয়ে 4 তারিখে আবার পরীক্ষা। দেখো, একদিক থেকে আমি বলবো ভালো হয়েছে, তোমরা এমসিকিউ প্র্যাকটিস বা মক টেস্ট সিরিজ এসবের জন্য তোমাদের একটু টাইম বেশি পাবা। যাদের যাদের মনে অনেক বাইরে অনেক গুজব ছড়াচ্ছিল, বা সত্যিও হতে পারে যে প্রশ্নপত্র ফাঁস বা এরকম যাবতীয় যা কিছু, তো সেই সব থেকে সেসব যাতে আর না হয়, সেই প্রশ্নপত্র ফাঁসের সুবিধা যাতে না পায়, তার জন্যই পরীক্ষাটা হয়তো পেছানো হয়েছে, যেটা 4ই আগস্ট করা হয়েছে। তো এটা একদিক থেকে আমার মতে বলে পজিটিভ খবর, তোমরা পজিটিভ ওয়েতে নাও। এমসিকিউ এখন আর পড়ে লাভ নেই, তোমরা সময় যখন পেয়েছো তোমরা এমসিকিউ সিরিজ করো, মক টেস্ট সিরিজ করো, এই সিরিজগুলো প্র্যাকটিস করো। আর নতুন করে কিছু পড়তে হবে না, আবার এখনো তোমাদের হাতে আবার 28 দিন মতো চলে এসেছে, 21-28 দিন চলে এসেছে, প্র্যাকটিস করো। তো যে আমরা যে এমসিকিউ টেস্ট সিরিজগুলো করাচ্ছিলাম, আচ্ছা আমাদের যে তোমাদের যে নোটিশ এক্সাম যে পিছিয়ে গেছে, তার যে নোটিশটা আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে দেওয়া হয়ে গেছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আচ্ছা, আমরা আমাদের যে মক টেস্ট সিরিজ যেটা যেমন চলছিল তেমনই চলছে, কোনো পেছানোর কিছু নাই, বরং মক টেস্ট আরো বাড়বে। তোমরা জয়েন করতে পারো, তোমাদের যদি মক টেস্ট দেওয়ার ইচ্ছা থাকে। আমাদের টেলিগ্রাম চ্যানেল, যার লিঙ্ক আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা জয়েন করে যাও। যেটা 3টে মক টেস্ট সিরিজ হতো, সেটা এখন 10টা হয়ে গেল। মানে দুদিন অন্তর অন্তর একটা করে মক টেস্ট নেওয়া হবে, তোমাদের মক টেস্ট নাম্বার বাড়লো। আর কি সুবিধা পাচ্ছ তোমরা? আমরা এবার আমাদের অগ্নিপথ সিরিজ শুরু করেছিলাম, যেখানে অলরেডি জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞানের একটা একটা করে এমসিকিউ সেট আপলোড হয়ে গেছে। তো ওই অগ্নিপথ সিরিজও এবার কন্টিনিউ চলবে যতদিন না পরীক্ষা, 4ই আগস্ট পর্যন্ত। তাহলে তোমরা এমসিকিউ, নাম্বার অফ এমসিকিউ, তোমাদের কাউন্ট বাড়ছে, তোমাদের প্র্যাকটিস বাড়বে। তাই তোমাদেরকে বলছি, তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেল টার্গেট জেএনএম এ জয়েন করো, যার লিঙ্ক অলরেডি আমরা আপলোড করে দিয়েছি। আর তোমাদের যদি মক টেস্ট দিতে হয়, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে, যেখানে ফ্রি অফ কস্টে তোমরা মক টেস্ট দিতে পারবে, যার লিঙ্ক আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ আমি আগের দিন জীবন বিজ্ঞান ক্লাস নিয়েছি, জীবন বিজ্ঞানের এমসিকিউ সিরিজ নিয়েছি, আজকে আবার জীবন বিজ্ঞানের এমসিকিউ সিরিজ অগ্নিপথ সিরিজ নিয়ে আমি চলে এসেছি। তো শুরু করা যাক, শুরু করছি। দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, বলেছে ক্রোমোজোমের কোন অংশে অ্যালিল থাকে? ক্রোমোজোমের কোন অংশে অ্যালিল থাকে? অ্যালিল কি? অ্যালিল হচ্ছে জিনের রূপভেদ। জিনের রূপভেদ মানে ধরো বলছে কোনো লম্বা জিন আছে, কোনো লম্বা জিন আছে, তাকে যে টি টি লিখছি, বেটেকে টি লিখছি, এইগুলো এক একটাকে বলছে অ্যালিল। এগুলো হচ্ছে অ্যালিল, জিনের রূপভেদ। টল, শর্ট, এগুলোকে বলছে জিন। ক্রোমোজোমের কোন অংশে থাকে? ক্রোমোজোমের অনেক অংশ আছে, তার মধ্যে দেখো কোন অংশে অ্যালিল থাকে। ফার্স্ট অপশন দেখো, সেন্টোমিয়ার। সেন্টোমিয়ারটা কি? সেন্টোমিয়ার কি? যদি এটা একটা ক্রোমোজোম হয়, এটা যদি একটা ক্রোমোজোম হয়, এই যে ভি, এই যে যেখান থেকে তোমার ক্রোমোজোমের পার্ট গুলো আলাদা হচ্ছে, মানে ক্রোমোজোমের যেটা মুখ্য পার্ট, মুখ্য খাদ যাকে বলে, প্রাইমারি কনস্ট্রিকশন, সেটাই হচ্ছে সেন্টোমিয়ার। তাহলে এখানে অ্যালিল থাকে না। টেলোমিয়ার কি? টেলোমিয়ার হচ্ছে ক্রোমোজোমের শেষ প্রান্ত, যেখানে ক্রোমোজোমের লেজ যাকে বলছে, সেটা হচ্ছে টেলোমিয়ার। টেল মানে লেজ। জিন, অ্যালিলের মধ্যে জিন থাকে, মানে জিনের মধ্যে অ্যালিল থাকে না। লোকাস, লোকাস মানে যেখানে অ্যালিলটা অবস্থান করে। লোকাস মানে কি? লোকেশন। তাহলে ক্রোমোজোমের কোন অংশ অ্যালিল থাকে? লোকাসে। কোন অ্যান্সারটা রাইট হবে? লোকাসে। এই ক্রোমোজোম থেকে প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন আসে, এখানে বলতে পারে ক্রোমোজোমের মুখ্য খাজ কোনটা? সেন্টোমিয়ার। ক্রোমোজোমের শেষ প্রান্ত কোনটা? টেলোমিয়ার। জিন কি? ক্রোমোজোমের কোন অংশে অ্যালিল থাকে? লোকাস। তো ক্রোমোজোম থেকে প্রত্যেক বছর একটা করে কোশ্চেন এসছে, এবছর আসবে ক্রোমোজোমের কোন অংশে অ্যালিল থাকে, বা ক্রোমোজোমের কোন অংশে তোমার ক্রোমোজোমের শেষ প্রান্ত কোনটা, ক্রোমোজোমের সেন্টোমিয়ার, ভি সব থেকে বেশি কোন শেপের ক্রোমোজোম দেখা যায়, ভি শেপের ক্রোমোজোম দেখা যায়, এরকম অনেক কোশ্চেন আসবে। তো ক্রোমোজোম থেকে এর আগের পার্টেও আমরা কোশ্চেন দিয়েছি, তো ক্রোমোজোমের কোশ্চেন গুলো বিশেষ করে ফলো করো। 2 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। এইগুলো তোমাদের, এটা হচ্ছে মুখস্থ করা চ্যাপ্টার। কটা হটস্পট, হটস্পটের নাম, বায়োস্ফিয়ার রিজার্ভ, কোথায় কি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, ইনসিটু কাকে বলে, এক্সিটু কাকে বলে, যেগুলো পরিবেশ ও তার ভাবনা থেকে যে কোশ্চেন গুলো আছে, বাস্তুতন্ত্র, ওগুলো ভালো করে পড়বে। পশ্চিমবঙ্গের একটাই বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, সবাই জানো, সুন্দরবন। সবাই ঘুরতে যাও, রয়্যাল বেঙ্গল টাইগার, ম্যানগ্রোভ অরণ্য, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভ কি? সুন্দরবন। এই কোশ্চেনটা, 3 নম্বর কোশ্চেনটা দেখো, কোষ পর্দায় প্রাপ্ত সব থেকে অধিক উপাদান। এই কোশ্চেনটা প্রত্যেক বছর এসছে, প্রিভিয়াস ইয়ার গুলোতেও ফলো করবে। আমাদের এমসিকিউ সিরিজেও এই কোশ্চেনটা পড়েছে, যে কোষ পর্দায় সব থেকে বেশি কোন উপাদানটা পাওয়া যায়। আমাদের আমি নিজেও করিয়েছি, নিজে আমাদের যে
প্রিভিয়াস ইয়ার সিরিজ নিয়েছিলাম ওখানেও বলেছি, রূপম স্যার তোমাদের ক্লাসেও বলেছে যে কোষ পর্দায় প্রাপ্ত সব থেকে বেশি লিপিড হচ্ছে কি, সব থেকে বেশি পরিমাণে কি পাওয়া যায়, ফসফোলিপিড, প্রায় 95%। কত পার্সেন্ট? 95%। কোষ পর্দার সব থেকে বেশি প্রাপ্ত লিপিড কি? ফসফোলিপিড, 95%। 4 নম্বর কোশ্চেন কি দেখো, সেক্স ক্রোমোজোমে, কি ক্রোমোজোমে? সেক্স ক্রোমোজোমে থাকা জিনের পরিব্যক্তি, পরিব্যক্তি মানে কি? মিউটেশন। পরিব্যক্তি মানে কি? মিউটেশন। নিচের কোনটির জন্য দায়ী নয়? সেক্স ক্রোমোজোমে থাকা জিনের পরিব্যক্তি নিচের কোনটির জন্য দায়ী নয়? কথাটার মানে কি? নিচের কোনটা, নিচের কোন রোগটা সেক্স ক্রোমোজোমাল, মানে সেক্স ক্রোমোজোমাল কিন্তু তোমার নিচের কোনটির জন্য দায়ী, মানে কোনটা অটোজোমাল আর কি, সেক্স ক্রোমোজোমাল না, সেক্স ক্রোমোজোমে থাকা জিনের পরিব্যক্তি নিচের কোনটির জন্য দায়ী নয়, মানে নিচের কোনটা সেক্স ক্রোমোজোমাল ডিজিজ নয়। দু ধরনের ডিজিজ হয়, একটা অটোজোমাল, একটা সেক্স ক্রোমোজোমাল। অটোজোম হচ্ছে 44টা থাকে, সেক্স ক্রোমোজোম দুটো থাকে, একটা এক্স একটা ওয়াই। তাহলে আমাকে দেখতে হবে এই নিচের ডিজিজ গুলোর মধ্যে কোনটা এক্স বা ওয়াই ক্রোমোজোমের জন্য নয়, কোনটা সেক্স ক্রোমোজোমের জন্য নয়। ফার্স্টে দেখো বর্ণান্ধতা মানে কালার ব্লাইন্ডনেস, এটা কি হয়? এটা এক্স ক্রোমোজোমাল ডিজিজ, এক্স ক্রোমোজোমাল রিসিসিভ, এক্স ক্রোমোজোমাল রিসিসিভ। 2 নম্বর অপশন দেখো হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া যেটা ক্লটিং ফ্যাক্টর পড়ানোর সময় বলেছিলাম যে ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 এর জন্য, ফ্যাক্টর 8 আর ফ্যাক্টর 9 এর অভাবের জন্য দু ধরনের রোগ হয়। একটা ফ্যাক্টর 8 এর জন্য হিমোফিলিয়া এ, যাকে রয়্যাল ডিজিজ বলে, যেটা ওই রানীদের ভিক্টোরিয়া রানীর বংশ হয়েছিল, যে ছোটবেলা থেকে পড়ে আসো সেই হিমোফিলিয়া এ। আর যাকে বলা হয় রয়্যাল ডিজিজ, এর আরেক নাম হচ্ছে রয়্যাল ডিজিজ। রয়্যাল কেন? রাজবংশ হয়েছিল বলে। আর একটা বলে ফ্যাক্টর 9, যেটা ক্রিসমাস ফ্যাক্টর বলেছিলাম, তার জন্য একটা ডিজিজ হয় হিমোফিলিয়া বি বলে যাকে, যেটার নাম হচ্ছে ক্রিসমাস ডিজিজ। তাহলে এইটাও সেক্স ডিজিজ, এক্স ক্রোমোজোমাল, হিমোফিলিয়াটাও এক্স ক্রোমোজোমাল, বর্ণান্ধটাও এক্স ক্রোমোজোমাল। তাহলে কোনটা সেক্স ক্রোমোজোমালের জন্য দায়ী নয়? থ্যালাসেমিয়া। এটা আগের দিনই এমসিকিউ সিরিজে বলেছিলাম, থ্যালাসেমিয়া হচ্ছে অটোজোম বাহিত প্রচ্ছন্ন ডিজিজ, অটোজোম বাহিত প্রচ্ছন্ন, নট প্রকট। 4টে অপশনই কিন্তু প্রচ্ছন্ন, যার মধ্যে 3টে হচ্ছে এক্স লিঙ্কড মানে সেক্স লিঙ্কড, আর এটা হচ্ছে অটোজোমাল বাহিত। তাহলে ডিজিজ থেকে কোশ্চেন থাকছে, অভিব্যক্তি থেকে কোশ্চেন থাকছে, ডিএনএ আরএনএ থেকে কোশ্চেন থাকছে, ইভলিউশন থেকে কোশ্চেন থাকছে, এইগুলোই বেশি ক্যারি করছে। প্রত্যেক বছর 2 থেকে 3টে কোশ্চেন থাকছে। তা বলে বাকি চ্যাপ্টার গুলো তো ফোকাস দিতে হবে, আমরা সব সিরিজই রাখার চেষ্টা করছি। চলো এবার নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন 5টা দেখো, পদ্ম ফুলের পরাগযোগ ঘটে কিসের মাধ্যমে? পদ্ম ফুলে পরাগযোগ ঘটে কিসের মাধ্যমে? পরাগযোগ মানে কি? 2 ধরনের পরাগযোগ হয়। পরাগযোগ মানে পলিনেশন, একটা হয় স্বপরাগযোগ আর একটা হয় ইতর পরাগযোগ। স্বপরাগযোগ মানে নিজের একটা গাছের যে পরাগ রেণু যেটা, সেটা ওই গাছের ফুল থেকেই ওই গাছের ফুলেই পড়বে, মানে একই গাছের একটা ফুল থেকে অন্য গাছের ফুলে, তখন ওটা হচ্ছে স্বপরাগযোগ। আর ইতর পরাগযোগ মানে কি? ওই ফুলের ওই গাছের পরাগ রেণু অন্য গাছে গিয়ে পড়ছে, তখন সেটা হচ্ছে ইতর পরাগযোগ। এবার যে অন্য গাছে যাবে তার জন্য তো কিছু জিনিস লাগবে, ওকে এই গাছ থেকে ওই গাছে তার উড়ে চলে যাবে না, তার জন্য কি আছে? পতঙ্গ, বায়ু, জল, পাখি, এরকম বিভিন্ন ধরনের ইনসেক্ট বলো, বার্ড বলো, নেচার, শামুক, এরকম বিভিন্ন ধরনের যারা ইনসেক্ট বা বায়ু, এয়ার, এরা কি করে? হেল্প করে। এরা এই গাছ থেকে এই গাছে বসে, এই গাছের ফুলের পরাগরেণু নেয়, আরেকটা গাছে গিয়ে ফেলে দেয়। তো কি হলো? এই গাছের পরাগরেণু অন্য গাছে গিয়ে পড়লো, একে বলছে ইতর পরাগযোগ। তাহলে ওই পরাগরেণুটা ওই গাছে গিয়ে যখন পড়লো, তখন ওই গাছে ওটা পলিনেট করলো, এইটাকে বলছে ক্রস পলিনেশন, একটা গাছ থেকে অন্য গাছে। আর যেটা নিজের গাছের ফুলের মধ্যে হচ্ছে, সেটাকে বলছে কি? স্বপরাগযোগ। এবার বলেছে পদ্ম ফুলের পরাগযোগ। আচ্ছা, পদ্ম ফুলের পরাগযোগ মানে হচ্ছে ইতর পরাগযোগ, মানে অন্য এই গাছ থেকে অন্য গাছে, মানে কারো সাহায্য ওকে লেগেছে, কোনো থার্ড পার্সন তাকে হেল্প করেছে। তাহলে পদ্ম ফুলের পরাগযোগ ঘটে কিসের মাধ্যমে? ফার্স্ট অপশন আছে পতঙ্গ, জল, বায়ু, পাখি, 4টে অপশন আছে। পদ্ম ফুলের পরাগযোগ ঘটে হচ্ছে পতঙ্গের মাধ্যমে, মানে ইনসেক্টের মাধ্যমে, মৌমাছি হোক, বোলতা হোক, পিঁপড়ে হোক, কারো মাধ্যমে ঘটে। প্রজাপতি হোক, কোনো একটা পতঙ্গ হেল্প করে, যত সম্ভব প্রজাপতি বেশি হেল্প করে। পদ্ম ফুলের পরাগযোগ ঘটে কি? পতঙ্গের মাধ্যমে। এবার প্রত্যেকটার একটা করে এক্সাম্পল তোমাদের মনে রাখতে হবে, যে কোন ফুলের পরাগযোগ, মানে জলের মাধ্যমে যে পরাগযোগ হয় তার এক্সাম্পল কি, বায়ুর এক্সাম্পল কি, প্রত্যেকটার ইতর পরাগযোগের এক্সাম্পল আর স্বপরাগযোগের এক্সাম্পল একটা করে মনে রাখতে হবে, কারণ এক্সাম্পল থেকে প্রত্যেক বছর কোশ্চেন এসছে, এবছরও আসছে। চলো, বলছে টি টি আর আর থেকে কত গ্যামেট সৃষ্টি হয়? কটা গ্যামেট সৃষ্টি হয়? দেখো টি আর আর, এখান থেকে একটা টি আসবে অ্যালিল, এখান থেকে একটা টি অ্যালিল আসবে, এই দুটো আর থেকে একটা আর আসবে।
দেখো এটা যদি দুটো বড় হাতের টি হতো একটা টি নিতাম, যেহেতু দুটো আলাদা আলাদা, একটা প্রকট একটা প্রচ্ছন্ন, তাই একটা টি, একটা ছোট হাতের টি, একটা আর, মানে একটা লম্বা একটা বেটে আর একটা হচ্ছে রাফ। তাহলে এবার দেখো এই টিটা এর সাথে তৈরি হবে একটা, এই টিটা এই আর এর সাথে একটা গ্যামেট তৈরি করবে, এই টিটা এই আর এর সাথে একটা গ্যামেট তৈরি করবে, তাই তো? তাহলে কটা গ্যামেট তৈরি হলো? দুটো। তাহলে টিটিআর থেকে কটা গ্যামেট সৃষ্টি হলো? দুটো। নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান, ডিএনএ আরএনএ থেকেও প্রত্যেক বছর কোশ্চেন হচ্ছে, এবছর আসবে। এই কোশ্চেনটা আমি এর আগেও করেছি যে নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইড দুটো কম্পোনেন্ট হয়। নিউক্লিওটাইড হচ্ছে কম্পোনেন্ট অফ দ্য ডিএনএ আরএনএ, মানে নিউক্লিক অ্যাসিডের তৈরি হচ্ছে নিউক্লিওটাইড থেকে। তাহলে নিউক্লিওটাইডে কি থাকবে? যেটাই ডিএনএ আরএনএ তে আছে সেটাই নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইডে থাকবে কি? সুগার, ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন বেস, এই তিনটে হচ্ছে নিউক্লিওটাইডের কম্বিনেশন। আর যখন এখানে সাইড বলে দেবে ফসফরিক অ্যাসিড বাদ দিয়ে দেবে, সাইড বললে ফসফরিক অ্যাসিড সাইড, আর টাইড বললে ফসফরিক অ্যাসিডও থাকবে, মানে ফসফেট গ্রুপও থাকবে, নাইট্রোজেন বেসও থাকবে, সুগারও থাকবে। তাহলে ওই অপশনটা যেখানে আছে সেটা রাইট। নাইট্রোজেন বেস, দেখো সুগার আছে, নাইট্রোজেন বেস আছে, ফসফেট আছে, তাহলে এই অপশনটা রাইট। আর যদি এই অপশনটা রাইট তখন হবে যখন বলবে নিউক্লিওসাইড, আর এই দুটো হবে না, কারণ নিউক্লিওটাইডে ফসফেট থাকে, নিউক্লিওসাইডে ফসফেট থাকে না। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 8 নম্বর কোশ্চেন, উদ্ভিদ কোষের কোষ বিভাজনে বেমতন্তু কোথা থেকে গঠিত হয়? প্ল্যান্টের যে সেল ডিভিশন হয় না, তখন বেমতন্তু মানে স্পিন্ডেল ফাইবার, যেটার জন্য আলাদা হয়ে যাচ্ছে, অ্যানাফেজে গিয়ে যে অ্যানাফেজিক মুভমেন্ট হয়ে দুটো মেরুর দিকে সরে যাচ্ছে, ওই যে বেমতন্তু, ওই বেমতন্তুটা কে গঠন করছে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে কে গঠন করছে? দেখো উদ্ভিদ কোষের বেমতন্তু গঠিত হয় কোথা থেকে? মাইক্রোটিবিউল থেকে। এটা কিন্তু মনে রাখতে হবে যে কোন উদ্ভিদ কোষের সেল ডিভিশন বা ক্রোমোজোম থেকে প্রত্যেক বছর কোশ্চেন এসছে, এবছরও আসবে। উদ্ভিদ কোষের কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় মাইক্রোটিবিউল থেকে। আর অপশন দেখো রাইবোজোম আছে, যেটাকে বলে প্রোটিন ফ্যাক্টরি, হবে না। মাইটোকন্ড্রিয়া কোষের শক্তিগড়, হবে না। আচ্ছা, কোষ বিভাজনের সময় সেন্ট্রোজোম হেল্প করে, সেন্ট্রিওল, অ্যাস্ট্রাল রে, প্রাণী কোষের ক্ষেত্রে হেল্প করে। তাহলে উদ্ভিদ যদি প্রাণী কোষের ক্ষেত্রে প্রশ্নটা আসে যে বেমতন্তু কোথা থেকে গঠিত হয়? সেন্ট্রোজোম। প্রাণী কোষের ক্ষেত্রে কোথা থেকে তৈরি হয়? সেন্ট্রোজোম থেকে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোথা থেকে গঠিত হয়? মাইক্রোটিবিউল থেকে। পৃথিবীতে সৃষ্টির সময় প্রাপ্ত প্রথম নিউক্লিক অ্যাসিড কোনটি? অনেকবার করানো হয়েছে, আরএনএ। পৃথিবীতে সৃষ্টির সময় কে ছিল? আরএনএ। তাহলে পদ্ম ফুলের পরাগযোগ কোথা থেকে ঘটছে? পতঙ্গ। টিটিআর থেকে দুটো গ্যামেট সৃষ্টি হচ্ছে, কিভাবে হচ্ছে দেখালাম। এরকম কোশ্চেন আসে যে এটা থেকে কটা নাম্বার অফ গ্যামেট কত, বা এই জনু থেকে নেক্সট জেনারেশনে গেলে অপত্য ক্রোমোজোমের সংখ্যা কত হবে, তখন তার ফর্মুলা হয়ে যাবে 2^n। আচ্ছা, এন মানে কটা জেনারেশনের জন্য যাচ্ছে। নিউক্লিওটাইডের রাসায়নিক উপাদান বা নিউক্লিওসাইডের রাসায়নিক উপাদান বা ডিএনএ এর রাসায়নিক উপাদান বা আরএনএ এর রাসায়নিক উপাদান কোশ্চেন আসবে। উদ্ভিদ কোষে কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় মাইক্রোটিবিউল, প্রাণী কোষ বললে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল হয়ে যেত। পৃথিবীতে সৃষ্টির সময় প্রাপ্ত প্রথম নিউক্লিক অ্যাসিড কি? আরএনএ। আজকের জন্য, আজকে আমাদের এমসিকিউ সিরিজে আমরা এই 9টা কোশ্চেনই করাচ্ছি, কারণ 9টা কোশ্চেন ভালো করে করো। আমরা অল্প অল্প করে কোশ্চেন আনছি যাতে তোমরাও করতে পারো। তোমরা আগে 9টা কোশ্চেন, মানে আমাদের যে 9টা কোশ্চেন অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে গেছে, তোমরা আগে টেলিগ্রাম চ্যানেলে যাও, সে 9টাকে আগে নিজে থেকে সলভ করো, তারপরে এসে ভিডিও দেখে নাও যে আমরা ঠিক করলাম, আমাদের লজিক ঠিক আছে নাকি। তারপরে তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের কোথায় খামতি থাকছে, কোথায় ভালো হচ্ছে। আর তোমরা যারা যারা মক টেস্ট দিতে যাচ্ছ, যারা যারা মক টেস্ট দিতে চাও, তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে অতি তাড়াতাড়ি জয়েন করো। এখন আরো 21 দিন মতো টাইম হাতে পেয়েছো, তাহলে 2 দিন অন্তর অন্তর করে মক টেস্ট নেওয়া হচ্ছে। তাহলে তোমাদেরই সুবিধা হবে, যদি 21 দিনে 10টাও মক টেস্ট দিতে পারো, তাহলে তোমরা কাউন্ট করতে পারবে তোমাদের কতটা ভালো হচ্ছে, তোমাদের কি স্কোর হচ্ছে, আর তোমাদেরকে আরো কত ভালো স্কোর করতে হবে। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি যে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওতে গিয়ে জয়েন হয়ে যাও। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। টার্গেট জিএনএম এএনএম ইউটিউব চ্যানেলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভয়ের কোনো কারণ নেই। আবার 21 দিন হাতে সময় পেয়ে গেছো, কঠোর পরিশ্রম করো। এমসিকিউ টেস্ট সিরিজ, মক টেস্ট সিরিজ, আর এক্সট্রা করে নতুন করে কিছু পড়ার দরকার নেই, জাস্ট প্র্যাকটিস করো। চলো আজকের জন্য এখানেই শেষ, টাটা, বাই বাই।